শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিলের অনুষ্ঠানের বদলে আপত্তিকর উদযাপনের দাবিতে একটি ভিডিওকে ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। কিন্তু ফ্যাক্ট চেকে উঠে আসা সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। জানা গেল দাবিটি সম্পূর্ণ বানোয়াট। মূলত একটি দোয়া মাহফিল নয়, বরং বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনের সময় উদযাপনের ভিডিও এটি। এরই মাঝে বিভ্রান্তি আরও বাড়ে যখন এনসিপির জুলাই পদযাত্রায় ভাঙচুরের দৃশ্যের দাবিতে একটি ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়ায়। কিন্তু পরে দেখা যায় এই ভিডিওটির সঙ্গেও গোলাপগঞ্জের ঘটনার কোনো সম্পর্ক নেই। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের অনুষ্ঠানে আপত্তিকরভাবে উদযাপন চলছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসে। তবে রিউমারস কানেক্টিভের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এটি মৃত্যুবার্ষিকীর কোনো আয়োজন নয়, বরং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু জয় চৌধুরী প্যানেলের পক্ষে এফডিসিতে চালানো নাচ গানের প্রচারণার ভিডিও। একই পোশাক, একই ব্যানার এবং একাধিক ভিডিও মিলিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে সীমান্তে নজর দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের সদ্য সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের নামে একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে যাচাই করে নিশ্চিত হওয়া যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে হাফিজ উদ্দিন আহমদ এমন কোনো বক্তব্যই দেননি। এ মন্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য, সংসদীয় রেকর্ড, ভিডিও বা মূলধারার গণমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়নি। আবার সিলেটের গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় ভাঙচুরের দৃশ্যের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায় ভিডিওটির সঙ্গে গোপালগঞ্জের ঘটনার কোনো সম্পর্কই নেই। এটি 2025 সালের ডিসেম্বরে বরিশালের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত সৌহার্দ্য সেতুকে ঘিরে উদ্বোধন অনুষ্ঠানে হামলা ভাঙচুরের পুরনো ভিডিও। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার আগে সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারির সিঙ্গারা সমোসা খাওয়ার দাবিতে একটি ভিডিও প্রচারিত হলেও দাবিটি সম্পূর্ণ বানোয়াট। ভিডিওটির সঙ্গে হামলার কোনো সম্পর্ক নেই। এটি 17 জুলাই একটি টং দোকানে তাদের সাধারণ মানুষের সঙ্গে নাস্তা করার পুরনো ভিডিও। হামলার আগে এমন কোনো ঘটনা ঘটেছে এমন তথ্য কোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। আগে জানিয়েছি আজ আমাদের সাথে উপস্থিত আছেন বিএনপির দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। যুক্ত হচ্ছে তার সাথে। ফজলে হুদা বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। সাম্প্রতিক সময়ে এই পদযাত্রা এবং আমাদের নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে আমরা নানা ধরনের অপতথ্য এবং গুজব এখন সবচেয়ে বেশি চরমে দেখতে পাচ্ছি। অর্থাৎ গত ৩-৪ দিনের হিসাবটা যদি আমরা দেখি, সবচেয়ে বেশি আমরা দেখেছি রাজনৈতিক এবং এই সম্পৃক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের বা দলেরকে নিয়ে অপতথ্য এবং গুজব। প্রথমেই জানতে চাই, কেন মনে হয় এখন এই ধরনের গুজবগুলো বা অপতথ্যগুলো সবচেয়ে বেশি ছড়াচ্ছে এবং কারা ছড়াচ্ছে, কি মনে করেন? জি, ধন্যবাদ। আপনি জানেন যে আমরা সবাই জানি যে বর্তমান এই পৃথিবীতে এখন যে এই যে তথ্য প্রযুক্তির এই যুগে যে আমরা বিভিন্ন বিদেশি সোশ্যাল মিডিয়া এবং কিছু কিছু দেশীয় সোশ্যাল মিডিয়া এবং স্পেশালি যখন এআই এসেছে, তখন আমরা দেখেছি যে মানুষের মধ্যে অনেক রকমেরই আমরা প্রতিক্রিয়া দেখেছি এবং সেটাকে আমরা যদি একটু বইয়ের ভাষায় বলি, এটাকে বলা যায় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন। তো এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের যুগে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের ওই স্তরটা আসলে নাই। স্তরটা কি? সমাজের নৈতিকতা বলেন, দীর্ঘদিনের একটা অপসংস্কৃতি, অপরাজনীতির চর্চা, এবং সেই সাথে আপনি যদি খেয়াল করেন যে আমাদের এই বাংলাদেশে কিন্তু কোনো বিধিবদ্ধ নিয়ম কানুন নেই। এটা নিয়ে বিগত সংসদে অনেক রকমের আলোচনা হয়েছে এবং আমরা সেখানে বিভিন্ন রকমের মতামত বিভিন্ন সংসদ সদস্য দিয়েছে। আমি আশা করছি আগামী সংসদে এটা নিয়ে একটা সুন্দর, কারণ আমরা প্রযুক্তিকে অস্বীকার যেমন করতে পারি না, বিশ্বের এই উন্নয়নকে আমরা যেরকম ভাবে অস্বীকার করতে পারি না, আমরা ঠিক সে একই ভাবে আমরা আবার কিন্তু এই যে অপতথ্য চলে
এআই দিয়ে এইটা ওইটা আরেকজনের চরিত্র হনন চলে, সেটাও কিন্তু আমাদের জন্য সুখকর কোনো বিষয় নয়। আপনি জানেন যে অস্ট্রেলিয়াতে এবং ইন্দোনেশিয়ায় 16 বছরের বয়স না হলে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে না। কানাডাতে কয়েকদিন আগে একটা আইন হয়েছে। শুধু তাই নয়, নেপালে আপনি দেখবেন যে বেশ কয়েকটা বিদেশি সোশ্যাল মিডিয়া তারা ব্যবহার করতে দেয়, চায়নাতেও দেয় না। আমার কথা হচ্ছে যে আমাদের সমাজটা কি তৈরি কিনা ওই জায়গার জন্য। আর এগুলার সবকিছুর মূলে রয়েছে আমরা ডেমোক্রেটিক চর্চা দীর্ঘদিন থেকে করিনি, কারণ পলিটিক্যাল লিডারশিপ এবং আপনার সোশ্যাল লিডারশিপ, রিলিজিয়াস লিডারশিপ, এডুকেশনাল লিডারশিপ, এমনকি কালচারাল লিডারশিপ গুলো আমাদের দেশে সবসময় বিভাজিত হয়েছে। দেশের জন্য তারা কাজ করেনি এবং নৈতিকতাটা দিন দিন অবক্ষয় হয়েছে। তো এই যে নৈতিক শিক্ষা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এই নৈতিক শিক্ষা নিয়ে আমরা হয়তো প্রাইমারি স্কুল থেকে নৈতিক শিক্ষক দেওয়া শুরু করব, এবং আমরা বিভিন্ন রিলিজিয়াস লিডারদেরকে সচেতন করার চেষ্টা করছি। এর মাঝে আমরা একজন আরেকজনের সাথে যেটা করছি এটা আসলে নৈতিক জিনিস নয়। নৈতিক মূল্যবোধটা আমাদের খুবই সমাজে অভাব হয়েছে। আরেকটা জিনিস বাবু, আপনি বলছিলেন আসলে নৈতিকতা নিয়ে, আমরা সেই প্রসঙ্গের দিকে আরো একটু কিছুক্ষণ পরে যাব। তার আগে আরেকটা জায়গায় আমি একটু আলোচনাটা নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে এখনকার সময়ে, আগে একটা সময় আমরা দেখতাম, অর্থাৎ 10 বছর আগে যদি দেখতাম যে কাউকে যদি কোনো কিছু নিয়ে আঘাত করার দরকার হতো, হয়তো সামনাসামনি বলা হতো, রাস্তায় কোনো দাঙ্গা হতো, এই ধরনের নানা ধরনের কার্যক্রম ছিল। এখন কিন্তু সেটা অনেকটাই ফেসবুক কেন্দ্রিক বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে, এবং অনেকটাই ব্যবসায়িক বা বাণিজ্যিকীকরণও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যদি আপনার নামে কোনো গুজব ছড়াতে চাই, অর্থের বিনিময়ে আমি চাইলেই যে কোনো দল বা সংগঠনকে দিয়ে, যারা এইসব নিয়ে গুজব ছড়ানো নিয়ে কাজ করে, তাদেরকে টাকা দিলেই সেই গুজবটা ছড়িয়ে যাচ্ছে। গুজব ছড়ানো যখন এরকম প্রাতিষ্ঠানিক বা ব্যবসায়িক রূপ নিচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটাও হচ্ছে, কারণ আপনি জানেন, আমরা সবাই জানি সেই বিখ্যাত শব্দ। এর আগে আমরা জানতাম সিপি গ্যাং, এখন আমরা জানি হচ্ছে আপনার কি বলে এটা, বট বাহিনী, এবং এটা নিয়ে তারা একটা ব্যবসাও করে। আপনি দেখবেন একজন নেতার ফেসবুক অ্যাকাউন্ট দেখবেন যে 30,000 লাইক করেছে 2 ঘন্টার মধ্যে, কিন্তু দেখা যাবে ওই নেতার মিছিলে বা জনসভায় 300 জন লোক নাই। তো আমাদের এই জায়গাগুলো থেকে আমাদের সমাজের যে সচেতনতা এবং মানুষের যে সবাই মিলে এটার প্রতিবাদ করা, সেটা কিন্তু হচ্ছে। এখন বেশ কয়েকটা মিডিয়ায় কিন্তু এই ফ্যাক্ট চেক নিয়ে, বিশেষ করে 71 টিভি, আপনারা 21 টিভি, তারা অনেকেই এটা নিয়ে কাজ করছে এবং ফ্যাক্ট চেকিং বিভিন্ন প্রতিষ্ঠান বের হয়ে গেছে। কিন্তু আমার কাছে যেটা সব শেষে মনে হয় সেটা হচ্ছে এটাকে আইনের আওতায় নিয়ে এসে, কারণ এর আগেও কিন্তু এরকম ঘটনা অনেক দিনই ঘটেছে। যেহেতু ডেমোক্রেটিক পার্লামেন্ট ছিল না, একটা স্বাধীন পার্লামেন্ট এখন এসেছে, এবং আমাদের তথ্যমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী, তথ্যপ্রযুক্তি এই ব্যাপারে সোচ্চার। আমার মনে হয় আগামীতে আমরা এটাকে একটা আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারবো। ফজলুল বাবুল, আরেকটা জায়গায় আমি একটু আসতে চাই। এখন যে ধরনের অপতথ্য এবং গুজবগুলো প্রায় সব ধরনের সংস্থা, সব ধরনের ব্যক্তিত্ব এবং সব ধরনের মানুষদের নিয়ে, বিষয় নিয়ে ছড়ানো হয়, আপনি কি মনে করেন আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বড় রাজনৈতিক দল এছাড়া আমাদের বেশ কিছু ছোট এবং মাঝারি রাজনৈতিক দল রয়েছে, তারাও কি এই বিষয়গুলো নিয়ে আপনি সোচ্চার মনে করেন? কারণ আমরা যদি তাদের প্রত্যেকেরই যদি ফেসবুক পেজ থেকে শুরু করে সব জায়গাতেই যদি দেখি, তাদের কিন্তু এই যে নেতাকর্মী যারা রয়েছে, যারা বিভিন্ন প্রান্তিক শহরেও, প্রান্তিক গ্রামেও, অঞ্চলেও রয়েছে, তারা তো চাইলেই সাধারণ মানুষকে এইসব বিষয়গুলো নিয়ে আরো একটু সচেতন করতে পারে। কি বলেন বিষয়টা? না, আপনি যথার্থই বলেছেন। আমি শুরুতেই বলেছি যে পলিটিক্যাল লিডারশিপকে এখানে রোল প্লে করতে হবে। আর পলিটিক্যাল লিডারশিপ মানে কিন্তু শুধু সরকার নয়, সরকার, বিরোধী দল, সংসদে যারা নেই, যারা রাজনৈতিক দল হিসেবে আগামীতে নিজেদেরকে সুসংগঠিত করতে চায়, তাদেরকে আমার মনে হয় সমাজে এখানে সচেতনতার ক্ষেত্রে প্রচুর কাজ করবার অপশন আছে। যদি সেই কাজ করার অংশটাই যদি থাকে, আমরা অপতথ্য এবং গুজব নিয়ে গত 2 থেকে 3 বছর প্রচুর পরিমাণে আমরা এটা নিয়ে প্রভাবিত হচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কি আপনি এটা নিয়ে কোনো শক্ত অবস্থান বা সচেতনতা তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের অবস্থান, কোনো ধরনের পেজ, কোনো ধরনের ওয়েবসাইট, কোনো ধরনের কার্যক্রম চোখে পড়েছে? আপনি জানেন যে আমাদের আমার দলের বিএনপির একটা মিডিয়া সেল আছে, তারা সেখানে কাজ করে, ফ্যাক্ট চেক নিয়ে কাজ করে এবং তারা বিভিন্ন তথ্য প্রবাহ দেয়।
এছাড়াও আপনি জানেন যে পার্লামেন্টে এটা নিয়ে বেশ কয়েকটা সেশনে কথা হয়েছে এবং এখানে যে আলোচনাটা এসেছে আমি সেটাই শুরুতে বললাম যে আগামীতে এটা নিয়ে আমরা আরো কাজ করব। আমি নিজে আমার এলাকায় এটা নিয়ে বিভিন্ন মিডিয়ায় যারা কাজ করে তাদের সাথে কথা বলি এবং তাদেরকে যতটুকু সম্ভব যে মিডিয়া ব্যবহার করাটা এখন একজন সাংবাদিকের কাজ, প্রত্যেকে এখন একটা করে সাংবাদিক, একটা ছবি তুলে যে কোনো কিছু লিখে দিয়ে দিল। আমি এটার অপতথ্যের শিকার হয়েছি বেশ কয়েকবার। সো এইখানে এই জিনিসগুলো কিন্তু দিন শেষে দেখা যায় যে এটা কিন্তু ভুল প্রমাণিত হয় তথ্যগুলো। এমন না যে কোনো তথ্য এখন ওই যে একটা আমরা ছোটবেলায় যেটা শুনেছি যে সত্য কোনোদিন গোপন থাকে না, তো সত্যটা বের হয়ে আসে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের যে মানসিকতা কিংবা পশ্চিমবঙ্গের যারা বাঙালি বলে তাদেরকে, সো এইখানে আমরা খুব ইমোশনাল জাত হিসেবে হই। আপনি দেখুন মিরপুরের 10 নাম্বার রাস্তা বন্ধ করে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে একটা রাজনৈতিক দলেরা, কিন্তু এখানে বাধা দেওয়ার কেউ নেই। কারণ আমাদের যে এই স্বাধীনতার নামে, মুক্ত তথ্যের নামে, মুক্ত চর্চার নামে আমরা যা ইচ্ছে তাই করি এবং একটা আমরা নিজেরা একটা উপসংহার টেনে ফেলি যে এটা ওইখান থেকে সরে এসে আমাদের মনে হয় যে ভেবে চিন্তে আমাদের কথা বলা উচিত, মিডিয়া আমাদের ভেবে চিন্তে ব্যবহার করা উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি দোষটা মিডিয়ার নাই, দোষটা তথ্য প্রযুক্তির নয়। কারণ অ্যাটম বোমা তৈরি হয়েছে মানুষকে মারার জন্য নয়। অ্যাটম বোমাটা কিভাবে ব্যবহার করবেন, অ্যাটমিক এনার্জি আপনি কোন কাজে লাগাবেন। আপনার বাসায় যখন একটা টেলিভিশন থাকবে, রিমোটটা কিন্তু আপনার হাতে। আপনার শিশুকে আপনি কোন চ্যানেলটা দেখাবেন এটা আপনি চয়েস করেন। চমৎকার বলেছেন ফজলে বাবুল। আমাদের দেশে যে ধরনের গুজব এবং অপতথ্য আমরা ছড়াতে দেখছি তাতে সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষরা অনেক সময় না বুঝেই সেই বিষয়টি শেয়ার দিয়ে ফেলেন। শুধুমাত্র কোনো একটি আপত্তিকর কথা, কোনো একটি পক্ষের কথা অথবা আমি যে বিষয়টি ভাবছি সেটার সাথে একমত হলেই সেই বিষয়টি নিয়ে তিনি শেয়ার করে দেন তার সোশ্যাল মিডিয়াতে, যদিও সেটি নিয়ে পরবর্তীতে দেখা যায় যে সেই কথা হয়তো সত্য নয় বা অপতথ্য অথবা গুজব। একজন সাধারণ মানুষকে যদি আমরা সচেতন করতে চাই সরকারি এবং বেসরকারিভাবে এবং একই সাথে আইনি জায়গা থেকে কি ধরনের পদক্ষেপ হলে সবচেয়ে ভালো হয় বলে আপনি মনে করেন? আমার কাছে প্রথমে মনে হয়েছে যেটা আমি বললাম যে রাজনৈতিক সচেতনতা এবং সাধারণ মানুষের সচেতনতা এবং এডুকেশনাল লিডারশিপ এবং রিলিজিয়াস লিডারশিপ এবং সোশ্যাল লিডারশিপ, যারা সামাজিক কর্মী আছেন, এনজিও আছেন, এই গোষ্ঠীগুলো শিল্পী, সাহিত্যিক, কবি, তাদের এগিয়ে আসতে হবে। এর পাশাপাশি সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে প্রযুক্তি, আমি এত বুঝি না, তবে আমি এইটুকু বুঝি সরকার চাইলেই একটা এমন একটা আইন তৈরি করা উচিত যে যেসব বিদেশি সোশ্যাল মিডিয়া এখানে অ্যাভেলেবল কিংবা দেশীয় সোশ্যাল মিডিয়া, এগুলোতে একটা মানে আপলোড তখনই হবে সাবজেক্ট টু দ্য স্ক্যানার অফ গভর্নমেন্টের এমন একটা প্রযুক্তি সেখানে থাকতে হবে যে সেই প্রযুক্তিতে এইটা স্ক্যান হয়ে তারপর আপলোড হবে। এখন এখানে সমালোচকরা আরেকটা কথা বলতে পারে, তার মানে কি সরকারকে নিয়ন্ত্রিত মিডিয়া করতে যাচ্ছে, সেটার একটা ক্লিয়ার কাট নীতিমালা করতে হবে এবং সেই ক্লিয়ার কাট নীতিমালার মাধ্যমে মানুষ যেন ফেইতে আসে মানুষের মধ্যে যে না, এটা ভিন্ন মতকে দমনের কোনো পন্থা নয়, বরঞ্চ এইটা দেশকে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, গুজব, আরেকজনের কি বলবো সম্মানহানি থেকে রক্ষার একটা মানে কি বলবো একটা প্রযুক্তিগত একটা মাধ্যম আমরা যদি বের করতে পারি তাহলে এটা একটা সমাধান আসতে পারে বলে আমি মনে করি। যত ধরনেরই আমরা সমাধান নিতে চাই, সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা এক্স, এদের গত 17 বছরে কিন্তু এদের কোনো ধরনের দাপ্তরিক অফিস বা আমাদের দেশের কোনো ধরনের একটি অঙ্গ অফিস আমরা কিন্তু এখনো করতে পারিনি। আপনি কি মনে করেন না সময়ের সাথে সাথে এই প্রয়োজনীয়তা আরও বেড়ে যাচ্ছে? যদিও আমাদের প্রতিবেশী দেশগুলোতে কিন্তু ইতিমধ্যেই তাদের সেই ধরনের দফতর রয়েছে, আমাদের কি সেই দিকটা নিয়ে ভাবা উচিত? আপনি যথার্থই বলেছেন, শুধু তাই নয়, ভারতে তো আছেই, নেপালে কিছু বিদেশি সামাজিক মাধ্যম যারা নেপাল সরকারের এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফলো করেনি, সেই সোশ্যাল মিডিয়া গুলা তাদের দেশে কিন্তু চায়নাতে তো আছেই।
আমি ইরানের কথা বাদ দিলাম, ইরান ডেমোক্রেটিক কান্ট্রি না। আপনি উত্তর কোরিয়ার কথা বাদ দিলাম, তারা ডেমোক্রেটিক কান্ট্রি না। চায়নাও কিন্তু বিদেশি সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ নিষেধ। তো কাজে আমার মনে হয়েছে যে আপনি যথার্থই বলেছেন যে এক্ষেত্রে বোধহয় আমরা যদি এই সোশ্যাল মিডিয়ার হেড অফিস না হোক, অন্তত তাদের শাখা অফিস, তাদের রিপ্রেজেন্টেটিভ অফিস, তাদের লিয়াজো অফিস আমরা যদি এখানে রাখতে পারি, এবং তাদের সাথে যদি সরকারের নেগোসিয়েশনটা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরটা অথবা সার্ভিস লেভেল এগ্রিমেন্টটা আমরা যদি এনশিওর করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা একটা সমাধানে আসতে পারি। চমৎকার বলেছেন, বেশ কিছু তথ্য এবং পরামর্শ লাস্ট কথাটা বলি, এইটার সাথে সকল শ্রেণী পেশা মানুষের একটা সচেতনতাও লাগবে এবং নৈতিক মূল্যবোধের অবকাঠামোটা আমাদের থাকতে হবে। তাহলে মোটা থেকে আমরা বলাই যেতে পারে প্রযুক্তিকে যেভাবে আমাদেরকে বিষয়টি নিয়ে সামাল দিতে হবে যাতে অপতথ্য এবং গুজব সবচেয়ে বেশি মানুষের মানসিকতায় প্রভাবিত না করে, তেমনিভাবে মানুষের মানসিকতা যাতে সে নিজেই কিছুটা হলেও সচেতন থাকতে পারে সেই বিষয়ে তাকে সেই শিক্ষাটা সক্ষমতা দিতে হবে। ধন্যবাদ আপনার আজকে সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন বিএনপির দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হবো ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake news স্ক্যানারে। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।